সদ্য যোগদান করা এক পুলিশ অফিসারের বাড়িতে চুরি হয়, আর সেই চুরির তদন্ত করতে গিয়ে সামনে আসে একের পর এক রহস্য, এমন সব ঘটনা যা কেউ কল্পনা করেনি। সাধারণ এক চুরির গল্প কখন যে ভয়ানক এক মার্ডার মিস্ট্রিতে রূপ নেয় বুঝতেই পারবেন না। এমন সকল টুইস্ট সামনে আসবে যা আপনি আন্দাজি করতে পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ইউনিভার্স। বলছি কন্নড় ভাষায় মুক্তি পাওয়া মিস্ট্রি থ্রিলার মুভি সীতারাম বিনয় কেস নম্বর 18-এর কথা। মুভির শুরুতেই আমাদের সীতারাম নামে এক পুলিশ অফিসারকে দেখানো হয়। সীতারাম হাবিভারি নামে এক গ্রামের ইন্সপেক্টর পদে কর্মরত ছিল, কিন্তু সম্প্রতি তার ট্রান্সফার হয়ে গেছে। সীতারাম নতুন জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তবে থানায় কিছু আনুষ্ঠানিকতা বাকি ছিল, তাই সেগুলো সারতে থানায় এসে দেখে এক কনস্টেবল একটি কেস ফাইল পড়ছে। সীতারাম জিজ্ঞেস করে, তুমি এত মনোযোগ দিয়ে কী পড়ছো? কনস্টেবল বলে, স্যার, এটা একটা আনসলভ কেস নম্বর 18। এখনও পর্যন্ত এই কেসটি কেউ সলভ করতে পারেনি, তাই আমি আমার অবসর সময়ে এই কেস ফাইলটি পড়ে বোঝার চেষ্টা করি। তবে সীতারাম খুব একটা গুরুত্ব না দিয়ে নিজের কাজ শেষ করে বেরিয়ে যায়। আর এরপর সীতারাম অনিঘরি নামক এক গ্রামে গিয়ে, মানে তার যেখানে নতুন পোস্টিং হয়েছে সেখানে যোগদান করে। আর এইখানেই মণি নামের এক কনস্টেবলের সাথে দেখা হয়। মণি সীতারামকে বলে, স্যার, আমি আপনার জন্য একটি ভালো বাড়ি ঠিক করে রেখেছি। ম্যাডামকে আপনার সঙ্গে আসেনি? সীতারাম বলে, না, ও কাল আসবে। আমি আজ বাড়িটা পরিষ্কার করে সমস্ত জিনিসপত্র ঠিক করে রাখব। এরপর মণি আর রাম ওই বাড়িতে যায়। রাম বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে একদিনের মধ্যেই সমস্ত জিনিসপত্র সেট করে ফেলে। আর পরদিন সকাল হতেই রাম ডিউটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে রাস্তায় চলতে চলতে রাম তার স্ত্রীকে ফোনে বলছিল, আমি গতকাল বাড়িটা সেট করে রেখেছি, সব কিছু ঠিকঠাক আছে। তুমি যখন আসবে আমাকে কল করো, আমি তোমাকে বাড়ির লোকেশন পাঠিয়ে দেব। আমার কনস্টেবল তোমাকে চাবি দিয়ে দেবে। এরপর সীতারাম থানায় গিয়ে তার ক্যাবিনে প্রবেশ করে, কিন্তু কোনো কাজ শুরু করার আগে খবর আসে সীতারামের নতুন বাড়িতে চুরি হয়েছে। আর এটা শোনা মাত্রই রাম দ্রুত বাড়িতে যায়। রাম গিয়েই দেখে বাড়ির ভিতরে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। বাইরে গ্রামবাসী বলাবলি করছে, যেখানে পুলিশদের বাড়ি সুরক্ষিত নয় সেখানে সাধারণ মানুষের কি হবে। একদিকে নতুন পোস্টিং, তারপর আবার বাড়িতে চুরির ঘটনা। রামও বেশ চিন্তিত। ঠিক তখনই রামের স্ত্রী এসে পৌঁছায়, আর চুরির খবর শুনে সেও খুবই শকড হয়ে পড়ে। সিন চলতে পরবর্তী দিন রাম কনস্টেবলের কাছে জানতে চায় যে এই ধরনের চুরি আগে কখনো ঘটেছে বা সর্বশেষ গ্রামে কবে চুরি হয়েছিল। কনস্টেবল জানায়, স্যার, এই গ্রামে প্রতি 1 থেকে 1.5 বছরে চুরি হয়। আমরা বহুবার চেষ্টা করেও কোনো সুরাহা করতে পারিনি। রাম বলে, তুমি এক কাজ করো, আমার কাছে সব চুরির কেস ফাইল নিয়ে এসো, আমি চেষ্টা করে দেখি কিছু করতে পারি কিনা। কনস্টেবল সব ফাইল নিয়ে আসে। এই ফাইলে মোট 5টি কেস ছিল, যার মধ্যে রামের বাড়ির চুরির কেসও আছে। রাম কেসগুলো মনোযোগ দিয়ে পড়তে শুরু করে, আর পড়ার পর সে বুঝতে পারে চুরির মধ্যে বড় একটা ফাঁক আছে। মানে চোরেরা পুরো পরিকল্পনা করে খুব সাবধানে চুরিগুলো করছে। আর এটা করতে পারে শুধু সেই লোকেরাই যারা দিনের বেলায় বারবার এক জায়গায় এসে কাজ করে, মানে যাতে করে কারো সন্দেহ না হয়। যেমন সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা বা কেবল অপারেটরের কেবল গাইগুলো, যারা সবসময় মানুষের বাড়িতে যাতায়াত করে। রাম লক্ষ্য করে সব চুরির জায়গাগুলোই একদমই আলাদা আলাদা। চোরেরা স্পেশাল করে বাড়িগুলো বেছে নিচ্ছে যেন কোনো ভুলের সুযোগ না থাকে। এখান থেকে সিন শিফট হয়। আমাদেরকে 3 জন লোক দেখানো হয়। একজনের নাম নাগা, দ্বিতীয় জনের নাম দেবা, আর তৃতীয় জন সিনা। নাগা গ্রামের মধ্যে মাছ বিক্রি করে, আর দেবা এবং সিনা কেবল টিভি বসানোর কাজ করে। তাদের কথাবার্তায় আমরা এটা বুঝতে পারি এই 3 জনই গ্রামে হওয়া বেশিরভাগ চুরির সঙ্গে জড়িত। এমনকি রামের বাড়ির চুরিটা তারাই করেছে। এদিকে কনস্টেবল মণি রামকে বলে, স্যার, নাগা আমাদের গ্রামে খুব ভালো এবং মিশুক ছেলে। সে প্রায় পুলিশ স্টেশনে আসে, আমি ওকে চিনি। রামের কথা আমি তো তোমাকে বলিনি যে ওই চুরি করেছে, আমি শুধু বলছি চোরেরাও নিশ্চয়ই এমন কোনো কাজ করতে পারে, তাই তোমাদের চোখ কান খোলা রাখতে হবে। এরপর রাম বোর্ডের মধ্যে চুরির সকল জায়গাগুলোর নাম লিখে আর সেখান থেকে দূরত্বের হিসাব নিতে শুরু করে। আর এরপরে সে অবাক হয়, কারণ এই সব চুরির জায়গার মধ্যে দূরত্ব গ্রামটির পিনকোডের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। এই গ্রামের পিনকোড 577432। আর এই চুরির কেস ফাইলগুলো বলছে প্রথম আর দ্বিতীয় চুরির মধ্যে 5 কিলোমিটার দূরত্ব ছিল, দ্বিতীয় থেকে তৃতীয় 7 কিলোমিটার, আর তৃতীয় থেকে চতুর্থ সেটাও 7 কিলোমিটার, চতুর্থ থেকে পঞ্চম 4 কিলোমিটার। এর পরের ডিজিটটি হচ্ছে 3। তাই রাম ধারণা করে পরবর্তী চুরিটি হবে তার বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। এই জন্য রাম মণিকে বলে দেয় যে পরবর্তী চুরি আমার বাড়ি 3 কিলোমিটারের ভিতরেই হবে, তাই ওই এলাকার সব বাড়ির তথ্য আমাকে দাও। মণিও অন্যান্য কনস্টেবলদের নিয়ে ওই এলাকার সকল বাড়ির তথ্য সংগ্রহ করে। আর এদিকে আমাদের এটাও দেখানো হয়
রামের ধারণা একদমই সঠিক। নাগাও তার দুই সঙ্গীদেরকে ঠিক এইভাবে বুঝিয়ে দিচ্ছে যে আগের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে চুরি করব, তারপর 2 কিলোমিটার দূরে, যাতে পিনকোডের এই ধারাটি শেষ হয়ে যায়, আর এরপর তারা অন্য গ্রামে চুরি করতে যাবে। এদিকে রাম কনস্টেবলদের বলে দেয়, গ্রামের মানুষদের উপর নজর রাখো, তাদের আচরণে যদি সন্দেহ মনে হয় আমাকে দ্রুত জানাবে। এদিকে মণি নাগা, দেওয়া এবং সিনার উপর নজর রাখছে, কিন্তু তাদের কোনো আচরণ সন্দেহজনক মনে হচ্ছে না, কারণ তারা সাধারণ মানুষের মধ্যে আচরণ করছে। আবার এলাকার সবাই তাদের চেনে, সবার সাথে খুব ভালো মেলামেশা করে। এরপর রামের কাছে ওই এলাকার 3 কিলোমিটারের মধ্যে ওই সকল বাড়ির তথ্য আসে। এখানে মোট 9টি বাড়ির ডিটেলস আছে। রাম একে একে সব বাড়ির তথ্য মনোযোগ দিয়ে পড়ে আর বোর্ডে একটি লিস্ট তৈরি করে। এরপর সেই লিস্ট নিয়ে মণি এবং অন্য কনস্টেবলদের সাথেও আলোচনা করছিল। ঠিক তখনই থানায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা মাল্লি নামে এক নারী আসে। তবে মাল্লিকে দেখেই রাম চুপ হয়ে যায়, আর মাল্লিকেও বলে, এখন আমাদের জরুরি মিটিং চলছে, তুমি পরে এসে কাজ করো। এর জন্য মাল্লি বেরিয়ে যায়। এই লিস্টে 9টি বাড়ির নাম আছে, যেগুলো তার বাড়ি থেকে 3 কিলোমিটারের মধ্যে ছিল। রাম বলে, আমার হিসেব মতে পরবর্তী চুরি এই ঘরগুলোর মধ্যে একটিতে হবে, তবে কোনটিতে সেটা এখন আমাদের খুঁজে বের করতে হবে। এই 9 বাড়ির মধ্যে 3টি বাড়িতে কুকুর আছে, তাই চোরেরা ভুল করেও সেখানে ঢুকবে না। 2টি বাড়ির যৌথ পরিবার থাকে, সেখানেও চুরি করা কঠিন। আর এক বাড়িতে থাকে ব্যাচেলার ছেলেরা, সেখানেও কিছু পাওয়ার আশা কম। 7 নম্বর বাড়িতে ইলেকট্রিক ফেন্সিং লাগানো, তাই সেখানেও প্রবেশ করবে না। 8 নম্বর বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে, সেখানেও যাওয়ার সম্ভাবনা নেই। তবে বাকি থাকে 9 নম্বর বাড়ি, আর এখানেই তাদের যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ ওই বাড়িতে এক বৃদ্ধ দম্পতি থাকে। তাদের বয়স যেহেতু বেশি, তাই চোরেরা হয়তোবা এই বাড়িটি বেছে নিবে। একই দিকে নাগাদেরকেও দেখা যায় ওই বৃদ্ধ দম্পতির বাড়িতে চুরি করার প্ল্যান করছে। রাম যেভাবে বলছে, নাগারাও সেভাবে প্ল্যানটি সাজাচ্ছে। এরপর রাম ওই বৃদ্ধ ব্যক্তিকে ডেকে তাকে বলে দেয়, আমাদের ধারণা অনুযায়ী আপনাদের বাড়িতেই পরবর্তী চুরিটি হবে, তবে ঠিক কোন সময় হবে সেটা আমরা জানি না। আপনার বাড়ির আশেপাশে পুলিশ থাকবে, আপনার যদি কোনো কিছুতে সন্দেহ মনে হয় আমাদের জানাবেন। একদিকে পুলিশ পরবর্তী চুরিটি আটকানোর জন্য ওই এলাকাতে ঘুরে বেড়াচ্ছে, অন্যদিকে নাগারাও তাদের চুরের পরিকল্পনা করতে ওই এলাকাতেই ঘুরে বেড়াচ্ছে। পুরো এলাকাতে পুলিশ পাহারা দেয়, নাগারাও প্ল্যান মতো কাজ করতে পারছে না। আবার প্রতি রাতে পাহারা দেওয়ার পরও কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। এই জন্য কনস্টেবলরা রামের কাছে এসে বলে, স্যার, অনেক দিন ধরে পাহারা দেওয়ার জন্য আমাদের জরুরি কাজ আটকে আছে, আজ রাতে আমাদের ছুটি দিন, আমাদের কাজ শেষ করতে হবে। রামও ভাবে, এতদিন যেহেতু চুরি হয়নি, একদিনের বিষয় তো, চুরি নাও তো হতে পারে। এর জন্য রাম তাদেরকে ছুটি দেয়। তবে এরপরই যেটা ঘটে সেটা তারা মোটেও কল্পনা করতে পারেনি। সেই সন্ধ্যাতেই হঠাৎ নাগারা চুরি করতে বেরিয়ে পড়ে। যদিও রাম ওই কনস্টেবলদের ছুটিতে পাঠিয়েছে, তারপরও রামের মনের মধ্যে কেমন যেন সন্দেহ হচ্ছিল। এই জন্য রাম নিজেই ওই বৃদ্ধর বাড়ির পাশে পাহারা দিচ্ছে। এদিকে নাগারাও পুরো পরিকল্পনা করে চুরি করতে এসেছে। প্রথমে নাগা বাড়ির ভিতরে ঢুকে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। এদিকে রাম যেহেতু আগে থেকে ওই বৃদ্ধকে সতর্ক করে রেখেছিল, তাই দরজার আওয়াজ পাওয়া মাত্রই বৃদ্ধ সতর্ক হয়ে যায়। সাথে সাথে সে রামকে ফোন করে, আর তৎক্ষণাৎ রাম তার বাড়ির দিকে ছুটে আসে। আর রামকে দেখেই সিনার দেবা টর্চ দিয়ে নাগাকে সংকেত দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। নাগাও সংকেত পেয়ে সতর্ক হয়ে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। অবশ্য রাম নাগাকে দৌড়াতে দেখে গাড়ি থেকে নেমে পিছু করছিল, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও নাগাকে আর পাওয়া যায় না। এরপর রাম অন্যদিকে একটি টর্চের আলো দেখতে পায়। রাম ভাবে হয়তো কোনো লাইনম্যানের কাজ করতে এসেছে, এই জন্য সে গাড়িতে ফিরে আসে আর ভাবতে থাকে, চোর তার আসার আগেই কেন পালিয়ে গেল, তাহলে নিশ্চয়ই কেউ তাকে সতর্ক করেছে। ঠিক তখনই জঙ্গলের অন্য পাশে একটি অটো স্টার্ট দেওয়ার আওয়াজ পাওয়া যায়, আর তারা এটাও বুঝতে পারে এটা নাগার অটো, আর নাগা এই অটো দিয়ে মাছ বিক্রি করে। আবার রাম টর্চ মারতে এক ব্যক্তিকে দেখতে পায়। মণিকে জিজ্ঞেস করলে মণি জানায় ও লাইনম্যানের কাজ করে। এজন্য রাম দুজনকেই পরবর্তী দিন থানায় ডাকতে বলে। সিন চলে যায় পরবর্তী দিন। দেবা আর নাগাকে থানায় ডাকা হয়েছে। রাম প্রথমে দেবার কাছে জানতে চায়, গতকাল রাতে তুমি কোথায় যাচ্ছিলে? দেবা বলে, স্যার, আমি পাশের গ্রামে একটি নাটক দেখতে গিয়েছিলাম, সেখান থেকেই ফিরছিলাম। সঙ্গে নাটকের টিকিটটিও দেখায়, আর এতে করে রামের কোনো সন্দেহ থাকছে না। এরপর রাম নাগাকে জিজ্ঞেস করে, গত রাতে তুমি অটো নিয়ে কোথায় যাচ্ছিলে? নাগা বলে, স্যার, আমাদের গ্রামের এক লাইনম্যান আহত হয়েছিল, আমি তাকে হসপিটাল নিয়ে গেছিলাম, আর সে বাইরেই বসে আছে, আপনি চাইলে তাকে জিজ্ঞেস করতে পারেন। আর ওই লাইনম্যান মূলত সিনা। এরপর রাম সিনাকেও ডাকে, আর সিনার পায়ে আঘাতের চিহ্ন দেখতে পায়। তবে কনফার্ম হওয়ার জন্য কনস্টেবলকে ডাক্তারকে ফোন করতে বলে। আর ডক্টরের সাথে কথা বলে ডক্টর জানায়, গতকাল রাতে তার কাছে 2জন যুবক গিয়েছিল, যাদের একজনের পায়ে আঘাত ছিল,
তার মানে তারা সবাই সত্যি বলছে, আর তাদের 3 জনের উপরই কোনো সন্দেহ না থাকায় রাম তাদেরকে ছেড়ে দেয়। তবে রামের বারবারই মনে হচ্ছে রাম কিছু একটা মিস করছে। রামের কথা এই 3 জনই যদি চোর হয়ে থাকে তাহলে তারা খুব চতুরতার সাথে পরিকল্পনা করে কাজ করছে। এই জন্য রাম মণিকে বলে, এদের 3 জনের ফোনের উপর নজর রাখো, দেখো ওরা কোথায় দেখা করে আর কতক্ষণ একসাথে থাকে। মণি একটু অবাক হয় এবং বলে, স্যার এই 3 জনের কাছে তো ফোনই নেই। এটা শুনে রামও অবাক হচ্ছে, এই যুগে আবার কার কাছে ফোন না থাকে। যাই হোক, সিন চলে যায় পরবর্তী দিন। আজ রামদের বিবাহবার্ষিকী, তাই রামের ওয়াইফ বলছিল, তুমি আজ আমার জন্য ছুটি নেবে না? রাম বলে, আমার ছোট্ট একটা কাজ আছে, আমি 1 ঘন্টার জন্য থানায় যাব, এরপর ফিরে এসে একসাথে দিনটা কাটাবো। এই জন্য রাম বাড়ি থেকে বের হয়ে সরাসরি থানায় চলে যায়। আর থানায় পৌঁছাতেই একটা আননোন নম্বর থেকে কল আসে। অন্য প্রান্ত থেকে কেউ একজন বলে, স্যার আপনারা যে চোরদের খুঁজছেন তারা পুরনো হসপিটালের বিল্ডিংয়ে লুকিয়ে আছে, তাই এই সুযোগ নষ্ট না করে তাদেরকে ধরে ফেলুন। সঙ্গে সঙ্গে রাম ওই এলাকায় যাওয়ার প্রস্তুতি নেয় আর মণিকে বলে, এটা ফেক কল হতে পারে, তাই তোমরা কিছুক্ষণ পরে আমার পিছু করো। অন্যদিকে ওই অজানা ব্যক্তি সিনা আর দেবাকেও কল করে জানিয়ে দেয় যে পুলিশ তোমাদের সম্পর্কে জানে, তোমাদের লোকেশনও জেনে গেছে, তাই যত দ্রুত সম্ভব তোমাদের মালামাল নিয়ে সেখান থেকে পালাও। তবে এই ব্যক্তির কথায় দেবা আর সিনা খুব একটা গুরুত্ব দিচ্ছিল না। তারা ভাবছিল পুলিশ হয়তো তাদের ভয় দেখানোর জন্য কল করেছে। কিন্তু এরপরই থানায় কাজ করা ওই মাল্লি নামের মহিলা তাদেরকে কল করে জানায়, পুলিশ তোমাদের ঠিকানা পেয়ে গেছে, তোমরা দ্রুত ওখান থেকে পালাও। আর মাল্লির কথায় আমরা এটা বুঝতে পারি মাল্লি তাদের হয়ে কাজ করে। এদিকে মাল্লি যখন ফোনে কথা বলছিল পিছে থেকে এক কনস্টেবল মাল্লির কথা শুনে ফেলে। আর অন্যদিকে মাল্লির কথা মতো দেবা আর সিনা দ্রুত তাদের মালামাল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে নাগাও কোথাও যাচ্ছিল, ঠিক তখনই ওই অজানা ব্যক্তি তার হাতে একটি চিঠি দিয়ে যায়। এদিকে রামও ওই লোকেশনে পৌঁছে গেছে। তবে রাম আসার আগেই দেবা আর সিনা তাদের মালামাল নিয়ে বের হয়ে গেছে। যদিও রাম তাদেরকে ধরতে পারেনি, তারপর ওই ঘরের দেয়ালে নাগার সকল পরিকল্পনা দেখে রাম বুঝতে পারে সে যেমনটা ধারণা করেছিল সেটাই সঠিক। এদিকে রামের আজ বিবাহবার্ষিকী, সে তার ওয়াইফকে 1 ঘন্টার কথা বলে বের হয়েছে। এই জন্য রাম সেখান থেকে সোজা বাড়িতে চলে আসে। কিন্তু ঘরে ফিরে রাম যা দেখতে পায় তার জন্য রাম মোটেও প্রস্তুত ছিল না। ঘরের মেঝেতে রামের স্ত্রীর মরদেহ পড়ে আছে। দেখে বোঝা যাচ্ছে কেউ তার গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করেছে। পাশে একটি লুপ চিহ্ন, মানে এটা এমন এক চিহ্ন যেটা কখনো শেষ হওয়ার কথা নয়। আর এখানে আমরা এটাও দেখতে পাই নাগা এই বাড়িতে আছে, আর রাম আসার পর সে ভয় পেয়ে ওই ঘরের মধ্যে লুকিয়ে পড়েছে। অন্যদিকে ওই আননোন ব্যক্তিকেও দেখা যায় বাড়ির উল্টো দিক দিয়ে চলে যাচ্ছে। এদিকে রামও বুঝতে পারছে ওই চোররাই হয়তোবা তার ওয়াইফকে খুন করেছে, তাই রামও প্রতিশোধের আগুনে জ্বলে উঠছে। তবুও রাম কিছুক্ষণের জন্য নিজেকে সামলে নিয়ে এই খুনের প্রমাণ খুঁজতে ফরেন্সিক টিম ডাকে। আর ফরেন্সিক টিম আসা মাত্রই আলামত সংগ্রহের কাজ শুরু করে দেয়। এদিকে নাগাও পালানোর সুযোগ না পেয়ে বাড়ির স্টোর রুমের মধ্যে লুকিয়ে পড়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে নাগা এখানে কিভাবে এলো? চলুন তাহলে সেটাই জেনে আসি। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম ওই আননোন ব্যক্তিটি নাগাকে একটি চিঠি দিয়েছিল, আর ওই চিঠিতে লেখা ছিল গ্রামে যে চুরিগুলো হচ্ছে সেগুলো যে তোমরাই করছো সেটা রাম জানতে পেরেছে। আর তার স্পষ্ট প্রমাণ রামের বাড়িতে থাকা ফাইলের মধ্যে আছে। আর চিঠিটি যে মণির নাম দেখে বুঝতে পারে এই চিঠিটা মণি পাঠিয়েছে। নাগাও তখন চিন্তা করে তারা কি এমন প্রমাণ ফেলে এসেছে যা রামের হাতে পড়েছে, আর কনস্টেবল মণি বা কিভাবে জানে সে কেন তাদেরকে সাহায্য করবে। নাগা চিন্তা করে মণি হয়তো বা ভাগ নেওয়ার জন্যই তাদেরকে সাহায্য করার চেষ্টা করছে। তবে আগে নিজেদের বাঁচাতে ওই ফাইল থেকে সেই এভিডেন্সটা গায়েব করতে হবে। এজন্যই মূলত নাগা রামের বাড়িতে গিয়েছিল। তবে ওই ফাইলটি খুঁজতে গিয়েই নাগা ঘরের মধ্যে রামের ওয়াইফের লাশ দেখতে পায়। আর লাশ দেখে ভয় পেয়ে যখন সে তাড়াহুড়ো করে বের হতে যাবে ঠিক তখনই দেখে রাম এসে পড়েছে। এই জন্য নাগা পিছের দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু এদিকটাও ওই আননোন ব্যক্তিটি লক করে চলে যাচ্ছে। নাগা তাকে ডেকে দরজা খুলতে বলছিল, কিন্তু লোকটা ইচ্ছা করেই তার ডাক শুনেও না শোনার ভান করে জঙ্গলের দিকে চলে যায়। আর এজন্যই মূলত নাগা এই ঘরের মধ্যে আটকে পড়েছে। সিন চলে যায় পরবর্তী দিন। রাম ফরেন্সিক রিপোর্টের অপেক্ষা করছে আর বারবার ওই চিহ্নটার কথা ভাবছে। রাম কোথাও ওই চিহ্নটা দেখেছে, কিন্তু এক্স্যাক্টলি মনে করতে পারছে না। তবে অনেকক্ষণ চিন্তা করার পর রামের মনে পড়ে রাম আগে যে থানায় ছিল সেখান থেকে আসার দিন রাম কনস্টেবলকে একটি কেস ফাইল পড়তে দেখেছিল, আর ওই ফাইলের মধ্যেই রামের চিহ্নটি দেখেছিল। রাম দ্রুত সেই থানায় ফোন করে কেস নম্বর 18-এর ফাইলটি পাঠাতে বলে। এরপর ওই ফাইল আসলে রাম ওই ফাইলটি পড়ে বুঝতে পারে এই কেসের যে খুনগুলো হচ্ছিল খুনি শুধুমাত্র পুলিশদের স্ত্রীদের খুন করছিল।
আর খুনের পর লাশের পাশে এইরকম লুপ চিহ্ন রেখে যেত। এজন্য রাম চিন্তা করে হয়তো এই কেস নম্বর 18-এর খুনি তার ওয়াইফকে খুন করেছে। অন্যদিকে দেবা এবং সিনা তাদের চুরি করা টাকার ব্যাগ নিয়ে জঙ্গলের মধ্যে মাটির নিচে লুকিয়ে রাখে। আবার অনেকদিন যাবৎ নাগাকে দেখা যাচ্ছে না। তারা চিন্তা করে নাগা হয়তো পুলিশের হাতে ধরা পড়েছে, এজন্য তারা নাগার খোঁজে বের হয়। অন্যদিকে এক লোক থানায় এসে রামকে বলে, স্যার, আপনারা যেসব চুরির তদন্ত করছেন তার মধ্যে একটি চুরি আমার বাড়িতেই হয়েছিল। আমার মেয়ের অপারেশন করানোর জন্য আমি আমার সকল সম্বল বিক্রি করেছিলাম, কিন্তু চোরেরা ওই টাকা নিয়ে পালিয়ে গেছে। তখন আমি থানায় কমপ্লেন করেছিলাম, কিন্তু আজ আমি কমপ্লেনটি তুলে নিতে চাচ্ছি। রাম একটু অবাক হয়ে জানতে চায়, আপনি কমপ্লেনটি তুলতে চাচ্ছেন কেন? আপনার মেয়ে কি সুস্থ হয়ে গেছে? লোকটি জানায়, না স্যার, সুস্থ হয়নি, মুক্তি পেয়েছে। আর লোকটির কথা আমরা জানতে পারি তার কাছে কোনো টাকা ছিল না, এজন্য সে তার মেয়ের চিকিৎসা করাতে পারেনি। হাসপাতালেও অনেক অনুরোধ করেছে, তারাও কোনো সাহায্য করেনি, এজন্য তার মেয়েটি মারা গেছে। এরপর লোকটি কাঁদতে কাঁদতে থানা থেকে চলে যায়। আর এরপরই মণি মাল্লিকে নিয়ে আসে এবং রামকেও জানায়, আপনি যখন চোরদেরকে ধরতে যাচ্ছিলেন মাল্লি তখন ফোন করে কাউকে জানিয়ে দিয়েছিল। মাল্লিকে জিজ্ঞাসাবাদ করলে মাল্লিও বলে, স্যার, আমি ওদের কাউকে চিনি না। তারা একদিন এসে আমাকে বলেছিল থানার মধ্যে যা কিছু হয় প্রতিদিন কল করে তাদেরকে জানাতে হবে। এর বদলে তারা আমার বাড়িতে টাকা দিয়ে যেত, কিন্তু আমি কখনোই তাদের মুখ দেখতে পাইনি। আর মল্লির মুখে এটা শোনার পর রাম মণিকে বলে, ও যে নম্বরে কল করেছিল ওই নম্বর ডিটেলস বের করে ওই ব্যক্তিকে নিয়ে আসো। অবশ্য মণি ওই নম্বরের খোঁজ করে জানতে পারে এটা একটা পিসিএর নম্বর, যার মালিক একজন অন্ধ ব্যক্তি। তিনি ভালো করে দেখতেও পায় না। রামের কথা দেখতে না পেলে কি হয়েছে, শুনতে তো পাবে। মণি তার সাথে কথা বললে সে জানায়, স্যার, আমি স্পষ্ট দেখতে পাই না, তাই আমি কাউকে চিনতে পারবো না। তবে দুইজন ছেলে প্রায় আমার দোকানে এসে ফোন করে, তাই আমি তাদের আওয়াজ শুনে তাদেরকে আইডেন্টিফাই করতে পারবো। এটা শুনে রাম সঙ্গে সঙ্গে দেবার সিনাকে ডাকে। এরপর তাদের আওয়াজ সেই বুড়ো লোককে শোনায়, কিন্তু ওই বৃদ্ধটি আওয়াজ শুনে বলে, না স্যার, আমার দোকানে আমি এদের আওয়াজ শুনিনি, হয়তো অন্য কেউ হবে। এটা শুনে রাম তাদের ছেড়ে দেয়। তবে যাওয়ার সময় জানতে চায়, তোমাদের সাথে যে তৃতীয় ব্যক্তি ছিল মানে নাগা, সে কোথায়? তারা বলে, স্যার, আমরা জানি না, কিছুদিন যাবৎ তাকে দেখতে পাচ্ছি না। এতে করে তারাও বুঝতে পারে নাগাকে আসলে পুলিশে ধরেনি, তাই তারাও এখন নাগাকে খোঁজার জন্য আরও বেশি তোড়জোড় করছে। এদিকে আমাদের দেখানো হয় নাগা আগে থেকেই দেবা এবং সিনাকে বলেছিল যখন তারা ফোনে কথা বলবে তখন তাদের ভয়েস চেঞ্জ করে কথা বলবে, যাতে বুড়ো লোকটা তাদের আওয়াজ শুনেও তাদেরকে চিনতে না পারে। আর মল্লির সামনে কখনোই আসল আওয়াজে কথা বলা যাবে না বা তাকে চেহারাও দেখানো যাবে না, না হলে তারা ধরা পড়ে যাবে। আর এই জন্যই মূলত ওই বুড়ো লোকটা তাদেরকে চিনতে পারেনি এবং মল্লিও পুলিশ স্টেশনে তাদেরকে দেখার পরও তাদেরকে চিনতে পারছে না। সিন চলে যায় পরবর্তী দিন। কেস নম্বর 18-এর ফাইলে যে সকল পুলিশ অফিসারদের ওয়াইফদেরকে খুন করা হয়েছে রাম ওই সকল পুলিশ অফিসারদেরকে ডাকে। রাম ওই 3 জন পুলিশ অফিসারের সাথে কথা বলে তারা নিজেদের মধ্যে আলোচনা করে বোঝার চেষ্টা করে যে এক্স্যাক্টলি কী কারণে ওই কিলার তাদের বউদেরকে টার্গেট করে খুন করেছে। তাদের ধারণা কোনো না কোনো জায়গায় তাদের মধ্যে একটা কানেকশন থাকতে পারে। অবশ্য তারা একসাথে কখনোই ডিউটি করেনি, একসাথে কোথাও কাজও করেনি। তখনই একজন বলে ওঠে, হয়তো নির্বাচনের সময় আমরা একই জায়গাতে ডিউটি করেছি। কিন্তু রাম বলে সেই সম্ভাবনাটা খুবই কম, কারণ যেটা আমরাই বুঝতে পারছি না সাধারণ সিরিয়াল কিলার কিভাবে সেটা খুঁজে বের করবে। রাম আরও বলে এটা কোনো সাইকো কিলার নয়, কারণ সাইকো কিলাররা সাধারণত 2 কারণে মানুষদেরকে হত্যা করে। প্রথম, যারা মরছে তাদের কষ্ট দেখে আনন্দ পায়, আর দ্বিতীয়ত নিজের পপুলারিটির জন্য। কিন্তু এই কিলার এই 2 কারণে এক কারণে খুন করে না, কারণ সে যেভাবে আমাদের ওয়াইফদেরকে মেরেছে তাদেরকে কষ্ট দিয়ে মারেনি, শুধু গলায় এমন করে আঘাত করেছে যাতে মুহূর্তেই মারা যায়, আবার শরীর থেকে রক্তপাত হয়নি। আরেকজন বলে সে একটা বৃত্তাকার চিহ্ন তৈরি করে, হয়তো সে পপুলারিটির জন্য এটা করতে পারে। রামের কথা, যদি সে পপুলারিটির জন্য করে থাকে তাহলে সে আরও বেশি খুন করত, যাতে তার নাম আরও বেশি ছড়িয়ে পড়ে। কিন্তু এই খুনগুলোর মাঝে একটা গ্যাপ আছে, আর এই সব কিছু বলছে এটা কোনো সাইকো বা সিরিয়াল কিলার না, এটা কারো পরিকল্পিত খুন। সে দীর্ঘ সময় পরিকল্পনা করে খুব চতুরতার সাথে খুনগুলো করে। এই জন্য খুনগুলোর মাঝে দীর্ঘ সময়ের একটা গ্যাপ আছে, যাতে করে সে ওই গ্যাপের মধ্যে প্রস্তুতি নিতে পারে। এদিকে দেবা আর সিনাকে দেখা যায় নাগাকে খুঁজে বেড়াচ্ছে, আবার ওই আননোন ব্যক্তিও তাদেরকে ফলো করছে। অনেক খুঁজেও নাগাকে না পেয়ে দেবা আর সিনা একসময় সিদ্ধান্ত নেয় একজন গ্রামে থেকে নাগাকে খুঁজবে আর অন্যজন গ্রামের বাইরে গিয়ে তাদের অন্য কোথাও থাকার ব্যবস্থা করবে। এই জন্য তারা 2 জন আলাদা হয়ে যায়। আর এই সুযোগে ওই অচেনা ব্যক্তিটি দেবাকে একা পেয়ে দেবাকে খুন করে, আর তার রক্ত দিয়ে পাশে সেই লুপ আকৃতির ওই সার্কেলটি তৈরি করে রেখে যায়।
পুলিশও খবর পেয়ে দ্রুত সেখানে আসে, কিন্তু তারা যা দেখে তাতে তাদের মাথায় নষ্ট হয়ে যায়। তাদের সমস্ত ধারণা এক মুহূর্তেই ভেঙে পড়ে, কারণ এ পর্যন্ত কিলার সার্কেল চিহ্ন রেখে ঠিকই গিয়েছিল, কিন্তু কোনো লাশে রক্ত ছিল না, শুধু মহিলারা মারা গিয়েছে। আবার সে শুধুমাত্র পুলিশ অফিসারদের বউকেই খুন করেছিল, কিন্তু এবার দেবাকে খুন করেছে। দেবা তো একজন পুরুষ, আর তার শরীরের রক্তও ঝরেছে। ওই রক্ত দিয়েই সে সার্কেল চিহ্ন বানিয়েছে। এই জন্য রাম এখন বুঝতে পারছে না দেবার সাথে এই কিলারের কি সম্পর্ক, আর কিলার হঠাৎ করে তার খুনের প্যাটার্নই বা চেঞ্জ করবে কেন। এদিকে সিনা নাগাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে অটোটি পেয়ে যায়, আর এটি রামের বাড়ির খুব কাছেই ছিল। এই জন্য সিনা রামের বাড়ির আশেপাশে গিয়ে নাগাকে খুঁজছিল। ঠিক তখনই স্টোর রুমের মধ্যে লুকিয়ে থাকা নাগা সিনাকে দেখে ফেলে, কারণ সে দেয়ালের মধ্যে একটি ছিদ্র করে রেখেছিল, আর ওই ছিদ্র দিয়ে শব্দ করায় সিনা সেই শব্দ শুনে ওই জায়গায় পৌঁছে যায়। এরপর সিনা নাগাকে সেখান থেকে উদ্ধার করে, আর ঠিক তখনই ওই অচেনা ব্যক্তিটি তাদের উপর হামলা করে। তারা ওই লোকের থেকে বাঁচার জন্য সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করছে। সিং চলে যায় থানায় থাকা অন্য পুলিশ সদস্যরা আলোচনা করছিল তাদেরই এক সহকর্মী যার নাম কমলা, সে প্রেগনেন্ট। কমলার কিছু আর্থিক সাহায্য দরকার। আর প্রেগনেন্ট শব্দটি শোনা মাত্রই রামের একটি ঘটনার কথা মনে পড়ে যায়। কয়েক বছর আগে নির্বাচনের সময় রাম আর ওই 3 পুলিশ অফিসার একই জায়গায় ডিউটিতে ছিল। তারা তখন প্রচণ্ড পরিমাণে মদ্যপ ছিল। তারা যখন ডিউটি করছিল ওই রাতে একজন লোক বাড়িতে যাওয়ার সময় তারা জিজ্ঞাসাবাদ জন্য তাকে থামিয়েছিল। ওই লোকটি বারবার তখন বলেছিল, স্যার আমার ওয়াইফ প্রেগনেন্ট, সে অনেক বিপদে আছে, আমাকে কল করেছে, আমার দ্রুত যেতে হবে। কিন্তু ওই 3 পুলিশ কর্মকর্তা ওই লোকটাকে তখন যেতে দেয়নি। এক পর্যায়ে লোকের সাথে তাদের হাতাহাতি হয়েছিল। আর এই কথা মনে পড়তেই রাম দ্রুত সেই এলাকায় অবস্থিত ওই পুলিশ স্টেশনে কল করে যেখানে ওই ঘটনাটি ঘটেছিল। সে ওই কনস্টেবলকে জিজ্ঞেস করে যে 2014 সালের নির্বাচনের সময় এমন কোনো মহিলার মৃত্যু হয়েছে কি যার গলার হাড় ভেঙে মারা গিয়েছে। কনস্টেবল তখন চেক করে জানায়, স্যার একদমই সঠিক, এমন একটি মহিলার খবর এসেছিল যার নাম রীতা জর্জ, আর তার স্বামী বিনয় জর্জই কমপ্লেন করেছিল। এরপর রাম তার ফটো সংগ্রহ করে তার সাথে দেবার কানেকশন খোঁজার চেষ্টা করে। এরপর আবার সেই কনস্টেবলকে কল করে জানতে চায় ওই সময় ওই এলাকায় কোনো চুরির ঘটনা রিপোর্ট হয়েছিল। কনস্টেবল চেক করে জানায়, হয়েছিল স্যার। ওই সময় 2-3 বছরের মধ্যে বেশ কয়েকটি চুরি হয়েছিল, যা হঠাৎ করে আবার বন্ধ হয়ে গিয়েছিল, তবে কোনো চোরই ধরা পড়েনি। আর এটা শোনার পরই রাম সব কিছু বুঝতে পারে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। মুভির শুরুতে আমরা দেখেছিলাম নাগা, সিনা আর দেবা গ্রামের পিনকোড অনুযায়ী চুরি করত। একটা পিনকোড শেষ হলে তারা অন্য গ্রামে যেত। 2014 সালে তারা রীতা আর বিনয়ের গ্রামে চুরি করতে গিয়েছিল। ওই রাতেই তাদের শেষ চুরি করতে যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তারা জানতে পারে তারা যেখানে চুরি করতে যাচ্ছে সেই বাড়িতে একজনের মৃত্যু হয়েছে। তাই হঠাৎ করে তাদের প্ল্যান চেঞ্জ করতে হয়। তারা তখন ঠিক করে তাদের যেহেতু এটা শেষ চুরি, তাই তারা কোনো একটি র্যান্ডম বাড়িতে গিয়ে চুরি করে এই গ্রাম ছেড়ে পালিয়ে যাবে। রীতার বাড়িটি খুবই কাছে ছিল, তাই তারা রীতার বাড়িতে চুরি করার সিদ্ধান্ত নেয়। আর চুরি করার উদ্দেশ্যে রীতার বাড়িতে ঢোকা মাত্রই রীতা সেটা অনুভব করতে পারে। রীতা দ্রুত তার স্বামী বিনয়কে কল করে বাড়িতে আসতে বলে। রীতা তখন প্রেগনেন্ট, খুবই ভয় পাচ্ছিল। বিনয় মূলত একজন অর্কেস্ট্রার মালিক। বিনয় সেই রাতে একটি প্রোগ্রামের কাজে বাইরে ছিল, তাই রীতার ফোন পাওয়া মাত্রই বিনয় দ্রুত বাড়িতে ফিরছিল। কিন্তু সেই সময় ডিউটিতে থাকা ওই 3 পুলিশ কর্মকর্তা বিনয়কে আটকে দিয়েছিল। বিনয় বারবার তাদেরকে অনুরোধ করছিল, স্যার আমার ওয়াইফ প্রেগনেন্ট, বাড়িতে চোর ঢুকেছে, আমাকে ছেড়ে দিন, দ্রুত আমার যেতে হবে। কিন্তু ওই সময় ওই পুলিশ কর্মকর্তারা নেশাগ্রস্ত থাকার কারণে বিনয়ের স্ত্রী রীতার সম্পর্কে অশালীন কথাবার্তা বলছিল, আর এটা নিয়ে একসময় হাতাহাতিও হয়। শেষ পর্যন্ত বিনয় বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে বাড়ির দিকে যায়। এতক্ষণে রীতা নাগাদের সবাইকে দেখে ফেলেছে। রীতা চিৎকার করতে যাচ্ছিল, তখনই নাগা রীতাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। আর খাটের কোনায় পড়ে যায় রীতার গলার হাড় ভেঙে রীতা অন দি স্পটই মারা যায়। এদিকে বিনয় যখন বাড়িতে ফিরছিল, নাগা এবং তার সঙ্গীদেরকেও একটি অটোতে করে যেতে দেখেছিল। আর বাড়িতে গিয়ে রীতার ডেড বডি দেখে বিনয় স্পষ্টই বুঝতে পারে এরা 3 জনই তার ওয়াইফকে খুন করে পালিয়েছে। আর এই জন্যই মূলত বিনয় ওই 4 পুলিশ কর্মকর্তার স্ত্রীদেরকে খুন করেছে, আর এখন দেবা, সিনা এবং নাগাকে খুন করতে ঘুরে বেড়াচ্ছে। রামও এখন সবকিছু বুঝতে পেরে নাগা এবং সিনাকে খুঁজতে দ্রুত জঙ্গলের দিকে ছুটে যায়। এদিকে বিনয় তাদেরকে ধরে ফেলেছে। বিনয় তাদেরকে মারার চেষ্টা করছে, এমনকি বিনয় সিনার গলা ভেঙে তাকে মেরে ফেলে। আর নাগার গলা ধরার সময় রাম এসে পড়ে, কিন্তু বিনয় তার স্ত্রীর কথা মনে করে নাগার গলা ভেঙে তাকে মেরে ফেলে। রামেরও তখন তার ওয়াইফের কথা মনে পড়ে। এই জন্য রামও
তার ওয়াইফের মৃত্যুর প্রতিশোধের কথা চিন্তা করে বিনয়ের গলার হাড় ভেঙে বিনয়কে হত্যা করে। আর এরপর রাম বুঝতে পারে বিনয় কেন ওই সার্কেলটি এঁকেছিল। মানে বিনয় যে লুপটি আঁকত তার আসল অর্থ হচ্ছে তুমি যা করবে তোমার সাথেও তাই হবে। আর এর ভিতর দিয়েই মুভিটি শেষ হয়। সত্যি করে বলবেন, আপনার কি কোনো কিছু অনুমান করতে পেরেছিলেন? যদি অনুমান করে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।